চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষার সেরা প্রস্তুতি বাংলা প্রশ্ন 2024 সনের আজকে বৃত্তি পরীক্ষার আসা যে প্রশ্ন সেগুলি আমি সমাধান করব। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি যারা 2026 সনে নেবে তাদের জন্য সেট নম্বর 2 100 মার্কের একটি বৃত্তির প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি ইতিমধ্যে তোমাদের ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই সমস্ত বিষয়ের 2017 থেকে 2025 পর্যন্ত সকল রকমের প্রশ্নের উত্তর আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। আর অনেকেই হয়তো কৌতূহলী আছো যে আসলে বৃত্তি পরীক্ষায় কীরকম মার্ক তুলতে হবে। আমি বলে দিচ্ছি, যদি 90% নম্বর তোমরা তুলতে পারো তাহলে অবশ্যই বৃত্তি পাবে। আর যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের যদি একটু দেখাই, যেমন 2025 সনে 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র তিরঞ্জন চট্টোপাধ্যায়। অনুভাবে 392 পেয়ে সেকেন্ড, 391 পেয়ে থার্ড। আর এই বৃত্তি পরীক্ষাতে বাংলা 100 মার্ক, ইংরেজিতে 50 মার্ক, গণিতে 100 মার্ক, বিজ্ঞানে 50 এবং সামাজিক বিজ্ঞানে 100 মার্ক অনুষ্ঠিত হয়। 2024-এ 3 জন ফার্স্ট হয়েছে 397 নম্বর 400 নম্বরের মধ্যে পেয়ে। যাই হোক, আমরা সরাসরি এখন প্রশ্ন বিশ্লেষণে যাব। প্রশ্ন বিশ্লেষণ দেখতেও প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2024 সনের এই প্রশ্নটি আমি এখন ফুললি বিশ্লেষণ করব। আর আমি যেভাবে প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিয়েছি, আশা করি এই প্রশ্নে এইভাবে তোমরা যদি উত্তর করতে পারো তাহলে তোমরা বাংলাতেও 100-তে 100 নম্বর পাবে। তাহলে আমি প্রশ্নটা দেখেছি, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা, উদ্ধৃত অংশটি লেখককে। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে, কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে, কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল, বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল। আমি এক এক করে উত্তর দেব। প্রথম, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। এই উদ্ধৃত অংশটি লেখক হলেন প্রমোদারঞ্জন রায়। লুসাই পাহাড়ের বিস্তার প্রায় 650 থেকে 700 বর্গমাইল জায়গা জুড়ে। তারপরে হচ্ছে কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। এই পাহাড়কে ভয়ঙ্কর বলা হয়েছে কারণ সেখানে ছিল অত্যন্ত ঘন জঙ্গল, যেখানে মানুষের বসবাস প্রায় নেই বললেই চলে। চারিদিকে শুধু বন্যপ্রাণীর বিচরণ। সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ফলে দিনের বেলাতেও অনেক সময় অন্ধকার মনে হয়। সন্ধ্যার পর চলাফেরা করা অত্যন্ত বিপজ্জনক, কারণ যে কোনো সময় হিংস্র জন্তুর আক্রমণ হতে পারে। সেখানে হাতি, গন্ডার, বাঘ, হরিণ ইত্যাদি পশুর তাজা পায়ের ছাপ দেখা গিয়েছিল, যা সেই এলাকায় ভয়ঙ্কর পরিবেশকে আরও স্পষ্ট করে। কোন কোন পশুর তাজা পাঞ্জা বললাম। বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল। বনের মধ্যে পথ তৈরি করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য কাজ। প্রথমে কিছু লুসাইগুলি গাছ কেটে পথ পরিষ্কার করত। লেখক সহ কয়েকজন আগে এগিয়ে গিয়ে গাছে দাগ কেটে রাখতেন, যাতে পিছনের লোকেরা সেই চিহ্ন দেখে পথ চিনতে পারে। তারপর ধীরে ধীরে সেই দাগ অনুসরণ করে বন কেটে পথ তৈরি করে অন্যান্যরা এগিয়ে আসতো। এভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে জঙ্গলের মধ্যে পথ নির্মাণ করা হতো। এভাবে যদি তোমরা প্রশ্নটি প্রতিটা অংশ ধরে ধরে উত্তর দিতে পারো তাহলে তোমরা প্রতিটা প্রশ্নে 8 নম্বর থাকলে 8 নম্বরেই পেয়ে যাবে। এরপরে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। উদ্ধৃতিটি কোন রচনার অংশ? লেখককে, উদ্ধৃতাংশ কে কাকে? এই প্রশ্নটি করছিল কিভাবে, কি ভেবে এমন প্রশ্ন করছিল, বক্তা কি উত্তর পেল, তারপর কি সিদ্ধান্ত হলো। দেখো, প্রতিটা অংশে 1+1+1+2 এরকম করে টোটাল 8 মার্ক। আমরা প্রতিটা পার্টও আলাদা আলাদা বিশ্লেষণ করে উত্তর দিতে হবে, তাইলেই তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। উদ্ধৃতিটি যেমন প্রথম যেটা এখানে, এটা উদ্ধৃতিটি কোন রচনার অংশ? উদ্ধৃতিটা হচ্ছে নরহরি দাস রচনা থেকে নেওয়া হয়েছে। লেখককে, লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উদ্ধৃতাংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল, আমরা যদি সেই উত্তরটা দেই, এখানে একটি ছাগলছানা একটি ষাঁড়কে এই প্রশ্নটি করেছিল। একটি ছাগল, তারপরে কী ভেবে এমন প্রশ্ন করেছিল, এখানে ছাগলছানাটি দেখেছিল যে ষাঁড়ও ঘাস খায় যেমন তার মা খায়, কিন্তু ষাঁড়ের আকার অনেক বড়, কিন্তু সে ভেবেছিল যদি দুজনেই একই খাবার খায় তাহলে আকারে এত পার্থক্য কেন। এই কৌতূহল থেকে সে প্রশ্নটি করেছিল। বক্তা কি উত্তর পেল?
এই উত্তরে ষাঁড় জানায় যে সে অনেক বেশি পরিমাণে ঘাস খায়, তাই তার শরীর বড় হয়েছে। তারপর কি সিদ্ধান্ত এলো? এই উত্তরে প্রভাবিত হয়ে ছাগলছানা সিদ্ধান্ত নেয় যে সেও বেশি বড় হতে চাইলে সেখানে অনেক বড় বেশি ঘাস পাওয়া যায়, সেই বনের ভিতরে যাবে এবং সেখানে গিয়ে বেশি করে ঘাস খাবে। এরপরের প্রশ্ন ৩ নম্বরের প্রশ্ন, মানে ১-এর গ। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? ফেরাজকে তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল? ফেরাজ খার বাড়ি কোথায় ছিল? সে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন? এখানেও কিন্তু ৮ মার্কের প্রশ্ন, আমরা একটা পার্ট বাই পার্ট উত্তর দেব। এখানে বলছে কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃত অংশটি জ্যোতি সম্পর্কিত রচনা থেকে নেওয়া হয়েছে। ফেরাজকে ফেরাজ ছিল চাটুর্যে বাড়ির পাহারাদার। তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল? তার কাছ থেকে জ্যোতি জানতে পারে যে দেশের মানুষ ইংরেজদের শাসন মেনে নেয়নি, তারা নিজেদের স্বাধীনতাকে অত্যন্ত ভালোবাসে এবং তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এই খবর জ্যোতির মনে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে। ফেরাজকার বাড়ি কোথায় ছিল? এরপরের উত্তর, ফেরাজকার বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। কে কীভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিল? জ্যোতিকে সাঁতার শিখিয়েছিল তার মা। তিনি অত্যন্ত কঠোর উপায়ে শিক্ষা দিয়েছেন। শাড়ির এক প্রান্ত জ্যোতির কোমরে বেঁধে অন্য প্রান্ত হাত ধরে তাকে জলে ছুড়ে দেন। জোয়ারের ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে জ্যোতি সাঁতার শিখে ফেলে। এই পদ্ধতি তার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস গড়ে তোলে। এরপরের প্রশ্ন হচ্ছে, মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভুকে সে কোথায় কী জন্য গিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কে কেন তাকে তিরস্কার করেছিল? শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? আমরা প্রথম এক এক করে অপশন তুলে ধরে, শম্ভু কি? শম্ভু হলো লীলা মজুমদারের আলো গল্পের একটি প্রধান চরিত্র। এভাবে সুন্দর করে কিন্তু লিখতে হবে। সে কোথায় কী জন্য গিয়েছিল? সে গিয়েছিল শুশনি পাহাড়ে, কারণ তার দাদুর পা ভেঙে গিয়েছিল। শোনা গিয়েছিল সেখানে একটি বিশেষ গাছের পাতা ও লাল মধু আছে, যা দিয়ে ঔষধ তৈরি করলে দাদুর ব্যথা সেরে যাবে। এরপরে কে কেন তাকে তিরস্কার করেছিল? পথে বিভিন্ন জিনিস যেমন হুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা, বনবিড়াল, বাদুর, গাছপালা, ঝোপঝাড় তাকে ভয় দেখিয়েছিল। তারপরে গিয়ে হলো তোমার, শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল। শম্ভু তিরস্কার করেন তার পিসি, কারণ সে অন্ধকারে ভয় পেয়ে বাইরে যেতে চাইছিল না, অথচ দাদুর জন্য ঔষধ আনা জরুরি ছিল। শেষ পর্যন্ত শম্ভু নিজের ভয়কে জয় করে সাহসের সঙ্গে পথ বেরিয়ে পড়ে। এতে বোঝা যায় যে দায়িত্ববোধ মানুষকে সাহসী করে তোলে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কী চালের ভাত হলো? কোথা থেকে মাছ কেনা হয়েছিল? কোথায় রান্না করা হয়েছিল? কিসের থালায় তারা ভাত খেয়েছিল? খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? আমরা একটা একটা করে উত্তর দেই। প্রথম উত্তর যেটা, সেটা হচ্ছে তোমার, উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে? উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ির গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে কি চালের ভাত হলো? আমরা যদি বলি এখানে লাল মোটা চালের ভাত রান্না করা হয়েছিল। কোথা থেকে মাছ কেনা হয়েছিল? মাছ কেনা হয়েছিল জেলের ডিঙা থেকে। এরপরে কোথায় রান্না করা হয়েছিল? রান্না করা হয়েছিল নৌকার পাটাতনের নিচে রাখা মাটির চুলায়। কিসের থালায় তারা ভাত খেয়েছিল? তারা ভাত খেয়েছিল মাটির থালায়। খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? খাওয়ার পর তারা থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার নৌকার পাটাতনের নিচে গুছিয়ে রেখে দেয়। এই বর্ণনা থেকে গ্রামীণ জীবনের সরলতা ও স্বাভাবিক জীবনযাত্রার একটি সুন্দর চিত্র ফুটে ওঠে। এভাবে যদি সুন্দর করে প্রশ্নগুলির মানে পার্ট বাই পার্ট উত্তর দিয়ে দাও, তাহলে তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নে একবারে 100% মার্ক পেয়ে যাবে। এরপরে তোমার পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ইচ্ছা করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি কোন কবিতার অংশ এবং তার কি কি হতে ইচ্ছে করে? আমরা যদি উত্তরটা দেখি, তাহলে এটা হচ্ছে তোমার ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে, এটা উদ্ধৃত পংক্তি বিচিত্র স্বাদ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় একটি শিশুর মনের নানা ইচ্ছা ও কল্পনার কথা প্রকাশ পেয়েছে। পড়াশোনার বাধা ধরা নিয়ম তার ভালো লাগে না, তাই সে স্বাধীনভাবে নানা কাজ করতে চায়। তার কখনো ফেরিওয়ালা হয়ে গ্রামে গ্রামে ঘুরে জিনিস বিক্রি করতে ইচ্ছা করে, আবার কখনো মালি হয়ে বাগানের কাজ করা, গাছপালা পরিচর্যা করা তার ভালো লাগে। কখনো সে রাত্রে লণ্ঠন হাতে পাহারাদার হয়ে ঘুরে বেড়াতে চায়। এইসব ইচ্ছার মধ্যে শিশু মনের স্বাধীনতা ও কৌতূহল ফুটে উঠেছে। এরপরের প্রশ্ন, মিছেমিছি সবাই বললে বেজায় মিঠে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? মিছেমিছি তারা কি কি খেয়েছিল? মিছেমিছি সবাই বলে বেজায় মিঠে উদ্ধৃত অংশটি বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি হলেন গোলাম মোস্তফা।
তারপরে মিছেমিছি তারা কি কি খেয়েছিল। এই কবিতায় কয়েকজন শিশু বনভোজনে গিয়ে খেলাধুলার ছলে মিথ্যে মিথ্যে খাওয়ার অভিনয় করে। বাস্তবে তাদের কাছে ভালো খাবার না থাকলে তারা কল্পনার জগতে মজে যায়। তারা ধুলো বালিকে পোলাও, কোরমা এবং কাদাকে পিঠে বলে কল্পনা করে খায়, আনন্দ করে। তারা মজা করে বলে যে এই সব খাবার নাকি খুবই মিষ্টি। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে শিশুরা কল্পনার জগৎ থেকেও আনন্দ খুঁজে নিতে পারে। এরপরের প্রশ্ন, বলবো ওরে ভয় পায় যে এই সে ছেলেই নয়। কোন কবিতার অংশ? কবিকে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে, কেন সে ভয় পায় না? দেখছো বৃত্তি পরীক্ষার যে প্রশ্নগুলি, একটা প্রশ্নের মধ্যে অনেক কিন্তু উত্তর দিতে হয়। তো উদ্ধৃত, যেমন কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি আমি সাগর পাড়ি দেব কবিতার থেকে নেওয়া হয়েছে। কবি হলেন কাজী নজরুল ইসলাম। কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? এই কবিতায় কবি সাহস বীরত্বের শিক্ষা দিয়েছেন। এখানে হাঙর, কুমির ও তিমি এইসব ভয়ঙ্কর জলজ প্রাণীকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে। কেন সে ভয় পায় না? কিন্তু কবি বলেন যে ছেলে এসব ভয় পায়, সে প্রকৃত সাহসী নয়। কারণ একজন সত্যিকারের বীরের মধ্যে থাকে অদম্য সাহস, দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস। তাই সে কোনো বাধা বা বিপদকে ভয় পায় না, দৃঢ়ভাবে এগিয়ে যায়। এরপরের প্রশ্ন, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাশের লেখা। আর আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা? কবি এই কবিতায় কবি দেশের ছেলেদের জন্য একটা আদর্শ চরিত্রে তুলে ধরেছেন। তিনি চান ছেলেরা শুধু কথায় বড় না হয়ে কাজে বড় হোক। তাদের মধ্যে থাকতে হবে সাহস, সততা, পরোপকারিতা ও মানবিকতা। কবি আরও আশা করেন যে তার দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং দেশের উন্নতির জন্য কাজ করবে। প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা উচিত যে তারা সৎ ও আদর্শের মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। এভাবে সুন্দর করে প্রশ্নের উত্তর দিলে কিন্তু আমি বলেছি ফুল প্রশ্ন। শ্যাম বর্ণানী সরসতা, আমায় দিল ভিক্ষা কোন কবিতার অংশ? কবির নাম কি? মাটি, পাষাণ, ঝর্ণা ও শ্যাম বর্ণানীর কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই? এখানে যদি প্রশ্নের উত্তর দেখি তাহলে বলবো এটা হচ্ছে উদ্ধৃত অংশ সবার আমি ছাত্র কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম সুনির্মল বসু। এই কবিতায় কবি বলেছেন যে তিনি প্রকৃতির কাছ থেকে নানা শিক্ষা গ্রহণ করেন। প্রকৃতির প্রতিটি উপাদান যেন তার শিক্ষক। মাটির কাছ থেকে তিনি সহিষ্ণুতা, ধৈর্য শিখেছেন। পাষাণের কাছ থেকে দৃঢ়তা ও কঠোরতা শিখেছেন। ঝর্ণার কাছ থেকে সরলতা, গতি এবং সতেজতা শিখেছেন। শ্যামবর্ণানীর কাছ থেকে প্রাণবন্ততা ও সৌন্দর্য গ্রহণ করেছেন। এইভাবে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি আমাদের জীবনের এক মহান শিক্ষক। এরপরের প্রশ্ন, কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খান তিন ড্যাশ, তিনজন ড্যাশ, ড্যাশ দিন ড্যাশ, দেয় দূর ড্যাশ। আমরা যদি উত্তরটা দেখে নিই, ছিপ খান তিনদার, অর্থাৎ প্রথমে ছিপ, তারপরে ছিপ খান তিনদার, তিনজন মাল্লা, তারপরে চৌপর, এইখানে চৌপর দিনভর, দেয় দূর পাল্লা। এভাবে উত্তর দেবে। বলছে কবি এবং কবিতার নাম। কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিতা হচ্ছে পাল্লা। এরপরের প্রশ্ন 4 নম্বরে, যেটা ব্যাকরণ। অর্থ লেখো 6টি। ঠক্কর, শুক্তি, সহিষ্ণুতা, করি, খোরাক, সই, মরাল। আমরা যদি অর্থ দেখি তো প্রথম অর্থ ঠক্কর, ঠক্কর অর্থ হোঁচট বা আঘাত লাগা। তারপরের অর্থ শুক্তি, শুক্তি মানে ঝিনুক। তারপর সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা। করি, করি হচ্ছে প্রাচীনকালের মুদ্রা। খোরাক, খাদ্য বা ভরণ পোষণ। সই, নৌকার উপরের ছাউনি। এরপর মরাল, রাজহাঁস। এরপর আমরা চলে যাবো 2 নম্বরে। 4 খ, বাক্য রচনা 3টি। আমন্ত্রণ, ভ্যাবাচাকা, ফেরিওয়ালা, এলোপাতারি, নজরানা। আমরা যদি এক এক করে উত্তর দেই, আমন্ত্রণ, আমাকে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ভ্যাবাচাকা, হঠাৎ প্রশ্ন শুনে সে ভ্যাবাচাকা হয়ে গেল। ফেরিওয়ালা, সকালে ফেরিওয়ালা বাড়ি বাড়ি ফল বিক্রি করে। এলোপাতারি, ঝড়ে এলোপাতারি গাছ পড়ে যায়। নজরানা, রাজাকে প্রজারা নজরানা দিত। এরপরের প্রশ্ন হচ্ছে কি, নিচের বর্ণগুলো যোগ করে শব্দ তৈরি করো। তাহলে আমরা যদি দেখি প্রথম যে শব্দটি, সেটা কি? প্রথম শব্দটি হচ্ছে সবাই। তারপরের শব্দটি হচ্ছে মাতব্বর। তারপরের শব্দটি হচ্ছে বেকুল। তারপরে আজগুবি। তারপরে হচ্ছে হাতে খড়ি। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর ঘ নম্বর, বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দের মধ্যে কি আছে? গৌরব। গৌরব হচ্ছে কি? গৌরব হচ্ছে অপমান। তারপরে বন্ধু, বন্ধ মানে খোলা। তারপরে যাওয়া, আসা। তারপরে বন্ধু, শত্রু। তারপরে হিংস্র, শান্ত। তারপরে উদয়, অস্ত এবং উত্তর, দক্ষিণ। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। যাই হোক, এরপরের প্রশ্ন হচ্ছে আমরা 5 নম্বর দেখব। 5 নম্বরের যে প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। তাহলে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে পটগুলটিস।
পটগুলটিস। তাহলে উত্তরটা দেখে নেই, পটগুলটিস। তারপরেরটা হচ্ছে বনভোজন, তারপরেরটা হচ্ছে শুক্রবার, তারপরেরটা হচ্ছে গুরু গম্ভীর, তারপর হচ্ছে ছাগলছানা। ঠিক আছে, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরে খ নম্বর, লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ পরিবর্তন করো, মহাশয়, মহাশয় মানে মহাশয়া। তারপরে শ্রীমতী, শ্রীমতী হচ্ছে শ্রীমান। তারপরে বর, বর হচ্ছে কনে। তারপরে কুমারী, কুমারী হচ্ছে কুমার। তারপর রাজা হচ্ছে রানী। এরপর আমরা চলে যাবো গ নম্বরের প্রশ্ন, এক কথার প্রকাশ করো সহ্য করার ক্ষমতা যে নারীর দুঃখ। তাহলে আমরা যদি বলি সহ্য করার ক্ষমতা মানে সহিষ্ণুতা। যে নারীর দুঃখ ঘোচে না, দুঃখিনী। যে বিদেশে থাকে বিদেশী। এক সারিতে বসে খাওয়া, সারি ভোজন। আর দয়া, যার দয়া নেই তাকে বলে নির্দয়। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব সর্বশেষ 6 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 8 মার্ক। তোমার প্রিয় একজন মহাপুরুষ, তোমার প্রিয় উৎসব এবং একটি গৃহপালিত পশু। তাহলে আমার প্রিয় একজন মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি যদি বলি ঈশ্বরচন্দ্র, আমার প্রিয় মহাপুরুষ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান ও সমাজ সংস্কারক। তার জ্ঞান, দয়া, সাহস ও মানব প্রেম তাকে সকলের কাছে শ্রদ্ধেয় করে তুলছে। জন্ম পরিচয়, তিনি 1820 সালের 20 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। ছোটোবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী পরিশ্রমী ছিলেন। খুব দারিদ্র্যের মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান। পরে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হয়ে অসাধারণ কৃতিত্বের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কর্ম অবদান, তিনি সমাজ সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিধবা বিবাহ প্রবর্তন এবং বাল্যবিবাহ রোধে উদ্যোগ নেন। শিক্ষার প্রসারের জন্য বহু স্কুল প্রতিষ্ঠা করেন, বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য কাজ করেন। তার লেখা বর্ণপরিচয় আজও বাংলার শিক্ষার ভিত্তি। এরপরের উপসংহারে যদি বলি, বিদ্যাসাগর ছিলেন বিদ্যার সাগর, দয়ার সাগর। তার আদর্শ আমাদের জীবনের পথ প্রদর্শক। তোমরা যদি এইভাবে সুন্দর করে একটা অনুচ্ছেদ লেখো, তোমাদের কিন্তু 8-এ 8ই দেবে এবং তোমরা সর্বসাকুল্যে 100-এ 100-এই পেয়ে যেতে পারো। সরস্বতী পুজো নিয়ে আমার অনুচ্ছেদ। আমার প্রিয় উৎসব হলো সরস্বতী পূজা। এটা ভূমিকা, এটি বিদ্যার দেবী সরস্বতী পূজা এবং ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীর বর্ণনা, দেবী সরস্বতী শুভ্র বসনা, তার বাহন রাজহাঁস এবং তিনি পদ্মাসনে বসে থাকেন। এক হাতে বীণা আর অন্য হাতে বই থাকে। তিনি জ্ঞান, সঙ্গীত এবং কলার দেবী। এরপরে পূজার সময় আয়োজন, মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে এই পুজো হয়। এই দিনে ছাত্রছাত্রীরা ভোরে স্নান করে পূজা মণ্ডপে যায় এবং বই খাতা দেবীর সামনে অর্পণ করে। পূজার আনন্দ, পূজার দিন অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, নতুন পোশাক পরা সব মিলে আনন্দের পরিবেশ সৃষ্টি করে। অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। উপসংহার, এই উৎসব শুধু ধর্মীয় নয়, শিক্ষার গুরুত্ব বোঝায়, তাই এটি আমার সবচেয়ে প্রিয় উৎসব। এরপরের প্রশ্ন, একটি গৃহপালিত পশু নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তার মানে গৃহপালিত কুকুর, যেমন কুকুর একটি অত্যন্ত পরিচিত গৃহপালিত প্রাণী। এটি মানুষের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত। আকৃতি, কুকুরের 4টি পা, 2টি কান, 2টি চোখ এবং একটি লেজ থাকে। এর শরীরে লোমে ঢাকা এবং দাঁত ও নখ ধারালো। কুকুর খুবই প্রভুভক্ত স্বভাব, যেটা বুদ্ধিমান প্রাণী। চেনা মানুষকে দেখে লেজ নাড়ে, অপরিচিত কাউকে দেখলে ঘেউ ঘেউ করে। খাদ্য জীবনযাপন, কুকুর মাংসাশী হলো ভাত, রুটি, দুধ ইত্যাদি খায়। এরা সাধারণত 10 থেকে 12 বছর বাঁচে। উপকারিতা, কুকুর বাড়ি পাহারা দেয়, চোর ধরতে সাহায্য করে এবং পুলিশকে অপরাধী ধরতে সাহায্য করে। অনেক দেশে কুকুর গাড়ি টানার কাজও করে। উপসংহার, কুকুর মানুষের এক বিশ্বস্ত উপকারী সঙ্গী, তাই তাকে ভালোবাসা ও যত্ন করা আমাদের কর্তব্য। এইভাবে তুমি এই গোটা প্রশ্নটা যেভাবে আমি উত্তর দিলাম, এইভাবে যদি তোমরা ফুললি প্রশ্নের উত্তর দিতে পারো, আমার বিশ্বাস তোমরা 100-তে 100 নম্বরে তুলতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।